দর্শক, শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। আজকে আমরা কথা বলবো সমসাময়িক প্রেক্ষাপট, বিশেষ করে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস যেটি আজকে অনুষ্ঠিত হলো। আমরা অনেক ছাত্র যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করেছে, সেটি নিয়ে মূলত আলোচনা করবার চেষ্টা করবো। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে এই অনুষ্ঠানে যুক্ত রয়েছেন সাবেক ছাত্রনেতা ও বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এবিএম মোশাররফ হোসেন রয়েছেন আমাদের সাথে, এবং একই সাথে আরেকজন অতিথি রয়েছেন সুদূর প্রবাস থেকে আগত অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মোহাম্মদ মুসলিউদ্দিন হালদার আরিফ, তিনি রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আমরা আগে জানিয়েছি যে আমরা আজকে কথা বলবো সমসাময়িক প্রেক্ষাপট, তবে আমরা আমাদের মূল অংশ জুড়ে কথা বলবার চেষ্টা করবো মার্চ ফর জাস্টিস, যেটি ছাত্রদলের পক্ষ থেকে আজকে করা হয়েছে। এবং আমরা দেখেছি যে এত বেশি সেখানে আমরা সাড়া জাগানো ছাত্রদের অংশগ্রহণ দেখেছি, শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখেছি, তাতে কিন্তু মনে হচ্ছে যে আসলে ছাত্রদল যে একটি বড় ছাত্র সংগঠন, সেটি কিন্তু আমরা আজকে বুঝতে পারছি। এই কারণের জন্য কিন্তু আমরা আজকে অতিথি হিসেবে জনাব এবিএম মোশাররফ হোসেনকে নিমন্ত্রণ করেছি, যে তিনি একদিকে সাবেক ছাত্রনেতাও ছিলেন, বর্তমানে জাতীয় রাজনীতিও করছেন। মোশাররফ ভাই, আপনার ছাত্র রাজনীতির কথা কিন্তু মনে আছে, আপনি খানিকটা আমার বয়সে বড় হলেও কিন্তু সেই তুখোড় রাজনীতির সময় কিন্তু আমি দেখেছি। এবং আজকে ছাত্রদলের পক্ষ থেকে যে আয়োজনটি তারা করেছে মার্চ ফর জাস্টিস, এবং সেখানে তারা কর্মসূচির মধ্যে নানা রকম বক্তব্য দিয়েছে। তারা মূলত যেটি বলেছে, রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে তারা বলেছেন, এবং সেখানে তারা বলেছেন যে ছাত্রলীগের যে অন্যায় অত্যাচার যেটি গত 15-16 বছর ধরে করেছে, তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তার একটি বিহিত করবাটা তারা ব্যবস্থা করার কথা বলেছেন। এবং তারা বলেছেন যে এই যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, কিন্তু সেই নিষিদ্ধ করার পরেও কিন্তু তাদের কোনো রকম এই বিচার প্রাপ্তির জায়গাটা তারা সেখানে দেখতে পাচ্ছেন না, এবং যে কারণে তারা বলল মার্চ ফর জাস্টিস। আপনি ছাত্রনেতা ছিলেন, জাতীয় রাজনীতি করছেন, আমরা বিএনপির খুব আলোর ঝলকানি দেখতে পাচ্ছি। দেশে বড় দল হিসেবে এখন বিএনপিকেই সবাই মনে করছে, সবাই তাকিয়ে আছে। একটা গণতান্ত্রিক পন্থা নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ আশাবাদী হয়তো বা বিএনপি ক্ষমতায় ব্যবহার না করে আপনারা মনে করেন জনগণ আপনাদেরকে দায়িত্ব দিবে সেটি। তো এই যে ছাত্র দলের আজকের যে সমাবেশ, সেটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক আরিফ এবং এটিএন বাংলার দর্শক শ্রোতা। আপনি যথাযথই বলেছেন যে একসময় ছাত্র রাজনীতির মাধ্যমেই আমাদের রাজনীতির শুরু, এবং আমরা কেন ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেছিলাম, তখন আমরা যেই স্লোগান শুনতাম যে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন, শিক্ষা উপযোগী পরিবেশ, ছাত্রদের কর্মসংস্থানের ব্যবস্থা, সামগ্রিকভাবে ছাত্র কল্যাণমুখী একটি রাজনীতির কারণে আমরা কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিলাম। এবং আপনি দেখবেন বাংলাদেশে এর আগেও কিন্তু বহু রাজনৈতিক দল ছিল, ছাত্র সংগঠন ছিল, বিশেষ করে এই যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, নানা ছাত্র সংগঠন ছিল। কিন্তু স্বাধীনতার পর আমরা কি দেখেছিলাম, যে আপনি দেখবেন আমরা দেখেছিলাম শহীদ মিনারে 1972 সালে 21শে ফেব্রুয়ারির পবিত্র দিনে আমার ছাত্রীগণকে লাঞ্ছিত করা হয়েছে। 1975 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 মার্ডার হয়েছিলেন। সন্ত্রাস, রাহাজানি, এটা শিক্ষাঙ্গনকে একটা অস্থির অবস্থা করে দিয়েছিল। এর বিপরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রগতি ঐক্যের একটি আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। এবং আপনি দেখবেন প্রতিষ্ঠার মাত্র 3.5 বছরের মাথায় আমাদের আদর্শজনক জিয়াউর রহমান সাহেব নিহত হলেন। মানুষ ভেবেছিলেন যে বিএনপি নিঃশেষ হয়ে যাবে, কিন্তু তার সেই আদর্শিক রাজনীতির কারণে প্রমাণ হয়েছে পরবর্তীকালে যে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। এবং ডাকসুতে আপনি দেখবেন যে ডাকসু, সাকসু সহ বাংলাদেশে আমার কাছে হিসাব আছে এখনও, যে আমি একসময় জাতীয়তাবাদী ছাত্রদল দপ্তরের দায়িত্ব পালন করেছিলাম। 467টি কলেজে নির্বাচন হয়েছিল এরশাদ বিরোধী আন্দোলনে, এর মধ্যে প্রায় 403টি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল জয়লাভ করেছিলেন। অর্থাৎ ছাত্ররা একে এমনভাবে গ্রহণ করেছিলেন। আর এর বিপরীতে যে ছাত্র সংগঠন দিয়ে আমাদের সাথে রাজনীতি করতো, সেটা বাংলাদেশ ছাত্রলীগ। তারা দেখবেন বিশেষ করে ছাত্রলীগের এক সময় গৌরবোজ্জ্বল একটা ভূমিকা ছিল, কিন্তু বিশেষ করে 2008-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা যেন একটা তত্ত্বের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আপনার বিশ্বজিতের কথা মনে আছে, একজন ছেলে চিৎকার করে বলতে বাধ্য হয়েছে আমি শিবির না, আমি হিন্দু, তারপরে কিন্তু রক্ষা পায়নি। আপনি বইটা আরবারকে দেখেছিলেন, একটা মেধাবী ছাত্রকে মৃত্যু নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত তারা নির্যাতন করেছে। অর্থাৎ ক্ষমতার দাপটে এবং ক্ষমতাকে প্রকাশ্যে প্রদর্শনের জন্য তারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলি করেছিলেন। আমরা নিশ্চয় মনে থাকার কথা যে তাদের যাকে তারা আদর্শিক নেত্রী মনে করে, আজকে যেই নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তার নেতাকর্মীদেরকে এতিম করে, উনিও একবার কিন্তু এই ছাত্রলীগের সন্ত্রাসের কারণে ওনার সাংগঠনিক
অভিভাবকের পদ থেকে উনি পদত্যাগ করেছিলেন। আপনার মনে আছে জিল্লুর রহমান থেকে শুরু করে বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ যারা, তারা বিবৃতি দিয়ে জাতীয় পত্রিকায় 1900 আমার মনে 2010-এ আমার মনে যতটুকু মনে পড়ে যে তারা বিবৃতি দিয়ে বলেছিলেন শেখ হাসিনাকে যে আপনি ছাত্রলীগের সন্ত্রাসকে সামাল দেন। সেই সংগঠনটি বিগত 15 বছর ক্যাম্পাসগুলি কিভাবে চর দখলের মতো দখল করে রেখেছে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গণতান্ত্রিক চর্চা হয়। আমরা মনে করি আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক তৈরি করার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে উর্বর ভূমি। সেখানে একক একটা দলের রামরাজত্ব কায়েম করা হয়েছে। সেখানে গণতন্ত্র বলেন, সহনশীলতা, আমরা যা শিখেছিলাম এই প্রজন্ম কেউ শিখতে পারেন। আমি একটা কথা প্রায় খুব দুঃখ করে বলি যে আমাদের সময় আমরা যখন ছাত্র রাজনীতি ছিলাম, আপনি তখন স্টুডেন্ট ছিলেন, এই যে নবীন বরণ খুব একটা আকর্ষণীয় একটা প্রোগ্রাম ছিল। এই যে নির্বাচন তত প্যানেল পরিচিতি, তারপর ছাত্রদের সংগঠনগুলোর মানে যে সম্মেলন কনফারেন্স, এগুলি ছিল কত আনন্দ উৎসাহ পড়ে। কিন্তু আপনি বিগত এই যে 15.5 বছর এগুলার একটু কোনো গন্ধ আপনি পেয়েছেন? আমি মোশাররফ একটুখানি কাগজ থামিয়ে আমি শেয়ার করতে চাই আজকে এই নবীন প্রজন্মের যারা শিক্ষার্থীরা রয়েছে। মনির ভাই, আমি দেখতেন তো মোশাররফ আপনারা হয়তো মধুর ক্যান্টিনে যেতেন, একটা টেবিলে বসতেন, পাশে কিন্তু অন্য ছাত্র রাজনৈতিক দল ওরা টেবিলে বসতো। এমনও হতো যে আপনাদের টেবিল থেকে খাবার সে টেবিলে যেত এবং ওই টেবিল থেকে এই টেবিলে খাবার আসতো। আমি এরশাদ সময়কার কথা বলছি না, এটা পরবর্তীও ছিল, এটা পরবর্তীও ছিল। এইটা হল আমরা কি মনে করি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো শুধু আপনার পুঁথিগত বিদ্যা শিক্ষা দেওয়া হয় না, এখানে আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে পরিণত করার যে কাজগুলি দরকার সেইগুলি করা হচ্ছে। একটা সময় আপনার নিশ্চয় মনে আছে আপনি ডিবেট করতেন ঢাকা ইউনিভার্সিটি, এখন কি খুব একটা এর চর্চা দেখেন? আজকে হলে হলে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, ডাকসুতে হতো, সেই প্রক্রিয়াগুলি এখন আছে। এগুলি সবগুলোকে ধ্বংস দিয়ে একটা পশুত্তর সংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ ছাত্রলীগ কায়েম করেছে। এবং আপনি দেখছেন আন্দোলন সংগ্রাম কী নির্যাতন। এবার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু সরকার পতন আন্দোলন ছিল না প্রাথমিক পর্যায়ে। আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন করছে তারা, তাদের দাবি দেওয়ার, সেখানে ছাত্রীদের উপর কি নির্যাতন করা হয়েছে, হাতুড়ি পিটা করা হচ্ছে, রড দিয়ে পিটাচ্ছে। এটা একটা সভ্য সমাজে একটা শিক্ষিত জনগোষ্ঠীর কাছ থেকে এটা প্রত্যাশা করা যায়? কিন্তু এই সরকার মানে বাচিনা পতনের পর যে ডক্টর ইউনূসের নামে যে ইন্টেরিয়াম গভর্নমেন্টরা ক্ষমতায় আছে, তারা হয়তো তাদেরকে শুধু ব্যান করেছে, কিন্তু তাদের যে অপরাধের কি বিচার তারা করছে? এই যে যারা বিশ্বজিৎ হত্যা করলো, কোথায় তারা বিচার হয়নি? এই ছাত্রী বন্ধুর উপর যারা নির্যাতন করেছে তাদের কি বিচার হয়েছে? আপনাকে যারা হত্যা করেছে তাদের এখনো হয়েছে। অর্থাৎ আমরা চাচ্ছি অপরাধীর বিচার হোক। নিশ্চয়ই মোশাররফ ভাই, আমি একটা কথা বলতে চাই, বিশ্বজিৎ যখন মারা যায় তার কিছুদিন আগে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসছিল দিন বদলের সনদ, এবং তখন আমি একটা লেখা লিখেছিলাম, নিজের কথা নিজে বলতে নাই, আজকে আপনাকে পেয়ে আমি নস্টালজিয়া ভুগছি যে একসময় আপনার দেখতাম বিশাল বড় মিছিলে নেতৃত্ব দিতেন। আমি তখন বলেছিলাম যে দিন বদলের রক্তাক্ত সনদ, আমি একটা পত্রিকা লিখেছিলাম, এবং সেই পত্রিকায় লেখার পরে যে কোনো একটা সংস্থা থেকে আমাকে প্রশ্ন করেছিল আপনার পরিবারে কেউ কি আছে যে এই জামাত শিবিরও নয়, আমাকে নানা রকম প্রশ্ন করে আমাকে জিজ্ঞেস করেছিল কুড়াল মার্কার রাজনীতি আপনার পরিবারে কেউ করে কিনা। সো এই যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি থেকে সময় আমরা দেখেছি যে ছাত্রদলকে কিন্তু মধুর ক্যান্টিনে ঢুকতে দেওয়া হতো না, এবং ছাত্রদলকে ক্যাম্পাসে থাকতে দেওয়া হতো না, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার হলে তার পরীক্ষা দিতে যেতে পারতো না, যেটি আপনারা সচক্ষে দেখেছেন। আমি শুধু একটা বিষয়ে এসে আমি আবার আসবো আপনার কাছে, সেটি হচ্ছে যে রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাদের নেতৃত্বে যে সমাবেশটা হলো, নিশ্চয়ই দর্শকরা আজকে সারাদিন জুড়ে বিভিন্ন গণমাধ্যমে দেখেছে। আমি এই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম সহ সকলকে ধন্যবাদ জানিয়ে সেই নিউজটি আবার একটু দেখে আমরা আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, আমরা দেখে আসি আজকে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস নিয়ে তারা যে সমাবেশটা করেছে, সেই সমাবেশ নিয়ে আমাদের প্রতিবেদককে তৈরি করা প্রতিবেদনটি দেখে আসি। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার হত্যাকারী সংগঠন ছাত্রলীগকে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদী ছাত্রদল। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে সংগঠনটির নেতারা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংগঠনের আন্ডারগ্রাউন্ড রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে
সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিষয়ে তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তির দাবিও জানানো হয় মিছিল থেকে। দুপুরের পর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় কয়েক হাজার শিক্ষার্থীর পদচারণায় ফ্যাসিস্ট বিরোধী নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এরপর বিশাল মিছিল নিয়ে তারা জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ছাত্রদল নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত মার্চ ফর জাস্টিস রাজপথে থাকবে। ছাত্রলীগের অপকর্মের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও তদন্ত প্রতিবেদন না দেয় ক্ষোভ জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, অপকর্ম তুলে ধরে দ্রুত তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি। 5.5 মাস অতিবাহিত হয়েছে। আপনারা যত দেরি করবেন তত এই ফ্যাসিবাদ নির্মূল প্রক্রিয়া আরো কষ্টসাধ্য হবে, তাদের পুনর্বাসন আরো সহজতর হবে। সেজন্য আপনারা সেই ইতিহাসের দায়ভার থেকে নিজেকে রক্ষা করতে হলেও ছাত্রলীগকে এবং ফ্যাসিবাদের দোষরদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। যারা এই জুলাই আগস্টের আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, যারা একীকৃতিত্ব দাবি করতে চায়, তারা যেন এই ঐক্যকে বিনষ্ট করতে না পারে, সেজন্য তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে। সমাবেশ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, আওয়ামী দোসরদের নির্মূল না করা গেলে নষ্ট হবে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জি মোশাররফ, আমরা শুনলাম। আমি একটু আসি আমাদের প্রবাসী বন্ধু যারা বিদেশে বসেও কিন্তু স্বৈরাচার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করেছে। আমি একটা কথা সেদিন বলেছিলাম মোশাররফ ভাই, সেটা হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যে দুবাইতে যারা ছিলেন, তারা কিন্তু যখন রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলেন এবং আন্দোলন ত্বরান্বিত করলেন, সরকারের পতন কিন্তু তখন কিন্তু আরও বেশি নিশ্চিত হয়ে গেল। তো আমি অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মোহাম্মদ মুসলিউদ্দিন আলমদার আরিফ, আপনি শুনতে পাচ্ছিলেন যে এখানে ছাত্রদল অনেকগুলি তারা তাদের জাস্টিফাইজ তারা দাবি করেছে মার্চ ফর জাস্টিস। তারা কিন্তু মূলত যেটা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যে অপকর্ম, সে অপকর্মের বিচার কিন্তু এখনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা করেন এবং আওয়ামী লীগের দুঃশাসনের কথা এখানে বলবার চেষ্টা করছে। রাকিব তার বক্তব্যে, জনাব রাকিব তার বক্তব্য বলছে। আমি একটা কথা বলতে চাই, মোশাররফ আপনিও খেয়াল করবেন, আমি 5ই আগস্টের আগে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাইকে এখানে ইনভাইট করেছিলাম এবং ছাত্রলীগের সভাপতিও ছিল, কিন্তু রাকিব ভাই এখান থেকে যাবার সময় তিনি অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট আগে প্রথমে এখানে অপেক্ষা করেছেন, তারপরে চতুর্দিক দেখে তিনি কিন্তু এটিএন বাংলার এই স্টুডিও থেকে তিনি তার নিজের যেখানে যাবার কথা সেখানে গিয়ে, তার মানে এই যে ভয়ের সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি কিন্তু আমরা নিশ্চয়ই মনে আছে। আমি বলতে চাই মিস্টার আরিফ, এই যে ছাত্রদের যে আজকে আন্দোলন, ছাত্রদলের যে আন্দোলন, তারা মার্চ ফর জাস্টিস এবং তারা ছাত্রলীগের বিচার দাবি করলেন, শুধু নিষিদ্ধ করলেন নজরে মনির ভাই করলেন, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ এটিএন বাংলার সকল কলা কৌশলীবৃন্দ এবং আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার অগ্রজ আমাদের ছাত্রদলের আরেক সোনালী ফসল মোশাররফ ভাইকে। আমি অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করতেছি কালকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী, যার জন্ম না হলে বাংলাদেশ নামের এই ভূখণ্ডকে আমরা পেতাম কিনা জানি না। যার জন্ম না হলে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের এই সংগঠন, ওনার রক্তে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগও এই গত কয়েক বছর যে অকারেন্সগুলো করেছিল সেটার সুযোগ পেত না। যাই হোক, আপনার প্রশ্নতে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের নারীর সংগঠন। যৌবনে আমরা যেটা বলতেই নয়, বাংলাদেশে আমরা যখন বড় হই, আমাদের অন্যান্য বন্ধুবান্ধব তারা যখন যৌবনকালে পড়াশোনা করত এবং যেহেতু হলো যে আপনাদের একশন যে
দিকে আবদ্ধ হতো, আমরা আবদ্ধ হতাম জাতীয়তাবাদী ছাত্র দলের এই বন্ধনে শেষ জাতীয়তাবাদী ছাত্র দলের সেই স্লোগান শিক্ষৈক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি। আমরা যেতাম হলো কলেজ ক্যাম্পাসে গোলাপ ফুল নিয়ে। আর ছাত্রলীগ কী করেছেন সেটা তো আপনারা গত কয়েক বছরই জানেন। আমাদের ছাত্র সংগঠন একটা সুন্দর প্রোগ্রাম করেছে এবং তারা নিষিদ্ধ এই সংগঠন ছাত্রলীগের বিচার। আমিও আসলে কিন্তু ছাত্রলীগের বিচার থেকে এটার হুকুমদাতা শেখ হাসিনা হায়না যে অবৈধ প্রধানমন্ত্রী, আসলে সর্বপ্রথম তারই তো বিচার হওয়া উচিত। আপনারা এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার 6.5 মাস অতিবাহিত হয়ে গেছে, ওনারা শুধু বলবেন যে বিএনপি তাদের কোনো বিচার চায় না, কিছুই ওটা এদেরকে নিষিদ্ধের কোনো দাবির পক্ষে সমর্থন জানাচ্ছেন না। আসলে তো আমরা বিএনপি তো কিন্তু এখন ক্ষমতায় নাই, আমরা তো 17 বছর যেভাবে ছিলাম বিরোধী দল, এখনও আমরা বিরোধী দলে আছি, আমরা এখনও আন্দোলনে আছি। যাই হোক, ওনারা সরকারে আছেন, গত 5.5 মাস হয়ে গেল। কয়জন আওয়ামী লীগ নেতাকে মামলা দিয়ে অ্যারেস্ট করেছেন? কয়জন ছাত্র নেতাকে যারা গত 17 বছরে এই সাধারণ জনতার উপর যেভাবে টর্চার চালিয়েছেন, যেভাবে খুন করেছেন, দর্শন করেছেন। দর্শনের এই ছাত্রলীগের ইতিহাস তো দর্শনের ইতিহাস। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা দর্শনের সেঞ্চুরি পর্যন্ত করছে, তারপরে তাকে কিন্তু আবার আওয়ামী লীগ এসে পুনর্বাসন করে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারে চাকরি পর্যন্ত দিয়েছে, তারা পুরস্কৃত করছে। ছাত্রলীগে যারা অকারেন্সগুলো করে আসে এবং অপরাপর সংগঠনের প্রতি হামলা করে, তখন তারা কিন্তু পরবর্তীতে কিন্তু কমিটি হলে তারা ওখানে পদোন্নতি পায়। আপনারা জানেন এই ছাত্রলীগ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন এই কারণবাজার এলাকায় নির্বাচনের জন্য উনি গণসংযোগ করতে এসেছিলেন, তখন কিন্তু এই ছাত্রলীগ যারা হামলা করেছেন তাদেরকে পরবর্তীতে ঢাকা মহানগর উত্তরে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি করা হয়েছে। তো এটা হলো ছাত্রলীগ এবং ছাত্র লীগের জননী শেখ হাসিনার এটা হচ্ছে যে মানে উদাত্তপূর্ণ আচরণ গত 17 বছরে কি 19, আপনারা যেটা ওদের ইতিহাসও জানেন, 1972 থেকে 75 সাল যেভাবে করেছিল সেই ধারাবাহিকতা কিন্তু গত 17 বছর বাংলাদেশকে নিয়ে তারা খেলছিল। আসলে তারা বাংলাদেশে কখনো বাংলাদেশকে ভালোবাসে নাই, তারা তার নেতা যেভাবে চেয়েছিলেন সেভাবেই করেছিলেন। আপনারা এই ছাত্রলীগের ইতিহাসটা ভাই আগেই বলেছিলেন যে এই ছাত্রলীগের ইতিহাস কিন্তু কলঙ্কিত এখন না। আপনারা জানেন যে একটা মনে হয় আমরা একটা শোতে দিয়েছিলাম যে একটা বিচার নিয়ে যখন হল দখল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মনে একটা তাদের ছাত্রলীগের 2 গ্রুপের জন্য বাম দলের কোন গ্রুপের সাথে মারামারি করে যখন ওনার গণভবনের জন্য ওনার কাছে শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে যখন বিচার নিয়ে আসছিল, এটা সম্ভবত আনোয়ার হোসেন মঞ্জু ভাই, তখন মনে হলের জিএস ছিলেন। তখন মঞ্জু ভাইকে উনি বলছিলেন যে মঞ্জু, কালকে তো ওই বিচারে যাব, তুমি কি সাথে ওইটা নিয়ে গেছো কিনা? এটা কিন্তু অনেকেই কিন্তু এই গল্পটা জানেন। তো এটা হলো সেই সংগঠন ছাত্রলীগ। বাংলাদেশের মানচিত্র কখনোই আসলে তারা বাংলাদেশের ইতিহাসে অনেক ভূমিকা রেখেছিলেন, কিন্তু পরবর্তীতে এই 53 বছরে তাদের কিন্তু তেমন কোনো ভূমিকা আসলে নাই। আপনারা জানবেন যে এই ছাত্র দলের আজকে 47-48 বছর বয়স। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই সংগঠনটি ধীরে ধীরে বাংলাদেশের মাটি ও মানুষের সাথে মিশে গেছে। আপনারা সেটার প্রমাণ পেয়েছেন 1990 সালে, সেটার প্রমাণ আমরা করেছিলাম 2001 সালে নির্বাচনের আগে, সেটার প্রমাণ হয়েছিল এই গত 17 বছর এত নির্যাতন এবং হত্যা যজ্ঞা এবং হাজার মামলার পরেও ছাত্রদল তাদের এই ছাত্রদলের যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শ এবং আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ধারণ করে আমরা টিকে আছি। এখন আগামীতেও আমরা ইনশাল্লাহ টিকে থাকবো। তবে শুধু ছাত্রলীগের বিচার করলে হবে না, সেটা ছাত্রলীগের জননীকে বিচার করতে হবে, যারা এই ছাত্রলীগকে দিয়ে বাংলাদেশের হাজারো মানুষকে হত্যা করেছে, যারা এই ছাত্রলীগকে দিয়ে গত এই 5ই আগস্টের আন্দোলনে হাজার নারী শিশু এবং কি বলেন যে 8-10 বছরের শিশুকে পর্যন্ত হত্যা করেছে, এবং যারা গত 17 বছরে শিক্ষা প্রতিষ্ঠানে হাতুড়ি দিয়ে
এই শিক্ষা প্রতিষ্ঠানে অপরাপর ছাত্র সংগঠনের ছাত্র দলের নেতা কর্মীদেরকে হত্যা করেছে, যারা আপনারা বলেন যে এই যেন বলেছিলেন যে হিন্দু ছেলেটার নাম যেন কি বিশ্বজিৎকে হত্যা করেছে, যারা এই সকল হত্যার তো বিচার আমরা চাচ্ছি, কিন্তু 5 বছরে তো আমরা কিছুই দেখতেছি না। আমরা দেখতেছি যে আমরা দেখতে চাই এই সরকার ইনিয়ে বিনিয়ে যে এই সংস্কার লাগবে, এই সংস্কার বোর্ডে সময় পার করে, আমরা চাচ্ছি তাদের বিচারের কার্যক্রম এখন থেকে শুরু হবে। নিশ্চয়ই আমরা একটু দেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের দিকে মোশাররফ আসতে চাই। আপনারা প্রত্যেকেই দেখেছেন, আমরা জানি, আপনারা জানেন, সকলেই জানেন, দেশের মানুষ কিন্তু শুধুমাত্র ফ্যাসিস্টের সমর্থক কিছু কিছু লোক ছাড়া প্রত্যেকে কিন্তু গত 15 বছর গুম, খুন, হত্যা, অর্থ পাচার, ব্যাংকিং খাতকে ফোকলা করে ফেলা সব কিছু কিন্তু মানুষের জানা আছে, এবং কিভাবে এই দেশের অর্থনীতিকে লুট করে, পাচার করে হাজার হাজার কোটি কোটি টাকা সম্পদ গড়েছে। এবং আমরা শ্বেতপত্র কমিটির যে অভিযোগ সেখানে দেখেছি, তারা বলেছেন প্রতি বছরে $16 বিলিয়ন তারা পাচার করেছে। আজকে একটা উল্লেখযোগ্য বিষয়, সেটি হচ্ছে যে অত্যন্ত সজ্জন ব্যক্তি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিবিলিং সোসাইটির আয়োজনে প্রবাসীদের আয় বৃদ্ধিতে করণীয় শীর্ষক সেমিনারে সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা আপা তিনি বলেছেন, পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদত্যাগ টিউলিপের অবধারিত ছিল। তিনি এই কথা বলেছেন। আমি তার কথা কোড আনকোট করছি, অভিযোগ প্রমাণিত হলে তাকে এমপির পদ থেকেও সরে দাঁড়াতে হবে, এমনকি লেবার পার্টির সদস্য পদও হারাতে পারেন বলে তিনি মন্তব্য করেছেন। তো সিপিডি তো একটা সিভিল সোসাইটির একটা অর্গানাইজেশন, রাজনীতি করে না। তার মুখ থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে টিউলিপের যে পদত্যাগটি সেটি অবধারিত ছিল। তিনি বলেছেন তিনি দেরি করে ফেলেছেন, কালক্ষেপণ করেছেন, তার পার্টিতে পদ থাকে কিনা সেটিও কিন্তু তিনি সন্দেহ করেছেন, যদি অভিযোগ প্রমাণিত হয়। এখন কি অভিযোগ আপনার কাছে মনে হয় যে কেন এই ধরনের মন্তব্য বক্তব্য আসছে বারবার? না, আমরা যেটা পত্রপত্রিকা দেখেছি, আপনি দেখবেন আমরা যখন বিগত স্বৈরাচারী সরকার আমলে আমরা যারা এই মিডিয়াতে আসতাম, বিশেষ করে টকশোতে, আমরা আওয়ামী লীগের বহু দুর্নীতির ব্যাপারে কথা বলতাম। তখন আমাদের যারা প্রতিপক্ষ বা আপনাদের মতো যারা সঞ্চালক ছিলেন, অনেকের এই ধরনের একটা মনোভাব ছিল যে এটা হয়তো বিরোধিতার খাতিরে বিএনপি বিরোধিতা করে, কিন্তু আমাদের কাছে যে তথ্যপত্র ছিল সেগুলি দিয়ে কিন্তু আমরা এই বক্তব্যটা আমাদের যুক্তি উপস্থাপন করার চেষ্টা করি। এখন আপনি দেখেন টিউলিপের যে ব্যাপারটি, আপনার মনে আছে যে 5 তারিখ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে। আমার সম্ভবত 8 তারিখ প্রথম আলোতে একটি নিউজ হয়েছিল যে এই সরকারের নানা প্রকল্পে থেকে যে কি পরিমাণে টাকা আওয়ামী লীগের কালেক্ট করেছিল প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেটার একটা বিবরণ দিয়েছিল। তার মধ্যে অন্যতম একটা ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় $60,000 তারা ওখান থেকে ঘুষ নিয়েছে, 60,000 কোটি টাকা ঘুষ নিয়েছে। তা আপনি একটা প্রকল্প থেকে যদি 60,000 কোটি টাকা নিয়ে থাকে, তাহলে অন্য বাংলাদেশের কি অবস্থা হয়েছে? এবং এইটার প্রমাণ হিসাবে তারা দিয়েছিল এই যে টাকাটা, কারণ এটা আপনারা জানেন যে রাশিয়া এটা বাস্তবায়ন করছে। সেম প্রকল্প ভারতও কিন্তু রাশিয়া বাস্তবায়ন করছে, সেখানে তাদের খরচ হলো $3 বিলিয়ন, আমাদের $7 বিলিয়ন, অর্থাৎ এখানেও ডাবলের বেশি আমাদের খরচ। অর্থাৎ এই যে উৎকোচ গ্রহণটাকে তারা কিন্তু অফিসিয়ালি হালাল করার চেষ্টা করেছিলেন। তারপর আপনি দেখবেন, আমরা দেখেছিলাম এই চুক্তি স্বাক্ষর করার জন্য প্রধানমন্ত্রী, তার বোন শেখ রেহানা, তার পুত্র সজীব যায়, তার এই যে টিউলিপ যিনি ইংল্যান্ড যুক্তরাজ্যের মন্ত্রী, উনি পর্যন্ত কিন্তু রাশিয়া গিয়ে এই চুক্তি স্বাক্ষর করেছিলেন। এবং আপনি জানেন যে এই যে বিশেষ করে ইউরোপ বা উন্নত বিশ্ব, তারা কিন্তু দুর্নীতির ক্ষেত্রে 0 টলারেন্স। আমরা দেখেছি এই অভিযোগটা যখনই আসছে তখনই কিন্তু ইংল্যান্ড পার্লামেন্টে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। বিরোধী দলের যিনি নেতা, উনি কিন্তু ডাইরেক্ট বলেছে ওনাকে পদত্যাগ করার জন্য। সর্বশেষ তথ্যপত্রের ভিত্তিতে ওনাকে দল থেকে কিন্তু ওনাকে মন্ত্রিত্ব বাদ দেওয়া হয়েছে। শুধু তাই না, আরেকটা নৈতিক ঘটনা ঘটেছে। ইংল্যান্ডে যেই কয়টা খুব উচ্চ মূল্যের বাড়ি আছে, তার একটিতে উনি থাকেন। আমরা দেখেছি বাংলাদেশের কোনো ব্যবসায়ী মিস্টার মতলেব উনি সেটাকে কিনে দিয়েছে। কিসের বিনিময়ে উনি কিনে দিয়েছে? অর্থাৎ অনৈতিক যত কাজগুলি আছে এইগুলির সাথে এই পরিবারটা কিন্তু যুক্ত হয়ে গেছে। শুধু তাই না, আমরা দেখেছি যে বাংলাদেশের এই ব্যাংক খাত আপনি দেখেন, আপনি নিজে বলেছেন যে সে ব্যাংক খাতে কি পরিমাণ টাকা তারা লুটপাট করেছে। তাদের এক এস আলম গ্রুপের কাছে 7-8টা ব্যাংক, এবং সবাই জানে যে এস আলম গ্রুপের পৃষ্ঠপোষক কে ছিলেন, শেখ রেহানা, প্রধানমন্ত্রী। তো সুতরাং এই দুর্নীতিকে তারা একটা আনুষ্ঠানিক খাত হিসাবে তারা কিন্তু তাদের শাসনামলে চিহ্নিত করেছে। তারপর আপনি দেখবেন এই যে বিদ্যুতের ক্ষেত্রে আমরা বারবার বলেছিলাম,
বিদ্যুতের ক্ষেত্রে যে একটা সভ্য সমাজে চিন্তা করা যায়, আপনি লুট করবেন, চুরি করবেন, ঘুষ খাবেন, আপনার বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলা যাবে না, আদালতে মামলা করা। ইন্ডিপেন্ডেন্ট আদালত দিয়েছিল এমার্জেন্সি পাওয়ার সাপ্লাই অ্যাক্ট 2010 তারা জারি করে এই বিদ্যুৎ খাতে লুটপুটের একটা মহোৎসব তারা চালু করেছিলেন। শুধু আওয়ামী লীগের আমলে আমি তালিকা ধরে দেখাতে পারি যে আওয়ামী লীগের এই 14.5 মানে বিদ্যুৎ তো 2 বছর পর দিয়েছে, 13.5 বছরে 1,25,000 কোটি টাকা শুধু এই বিদ্যুৎ ক্ষেত্রে ক্যাপাসিটি ট্যাক্সের নামে খালি ভাড়া দিয়েছে। এমন কোম্পানিকেও তারা এই বিদ্যুতের লাইসেন্স দিয়েছে যে কোম্পানি জীবনে বিদ্যুৎ উৎপাদনের ধারে কাছেও ছিল না, অর্থাৎ একটা লুটপাটের সরকার আছে। আজকে দেখেন এই যে কানাডা আমরা বেগমপাড়া শুনি, আগে কি আপনি শুনেছেন আপনি আমার ছাত্র জীবনে? সেখানে আওয়ামী লীগের নেতারা আজকে বেগমপাড়া তৈরি করেছে, মালয়েশিয়া সেকেন্ড টার্ম করেছে, তাদের এক মন্ত্রী সাইবুজ্জামান শেখর ভূমিমন্ত্রী, আমরা দেখেছি যে লন্ডনে 265টা বাড়ির সন্ধান পাওয়া গেছে। আরো ভবিষ্যতে আরো, এটা তো মাত্র 5.5 মাস, আরো যদি অনুসন্ধান করে কি বাইরে, এটা তো আরো অন্য ঘটনা দেখা দিতে পারে। তা সামগ্রিকভাবে বাংলাদেশকে তারা একটা উপার্জনের একটা খাদ হিসেবে চিহ্নিত করে এই 15.5 বছর তারা শাসন করেছে। এই অবস্থা তারপরে আপনি দেখেন আওয়ামী লীগের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দেখেছি যে কামাল, এই আপনি যেই ছিল এখানের মন্ত্রী, যে আমরা দেখেছি একটা এসপি পোস্টিং এ 5 কোটি টাকা নিত, একটা কমিশনার আমরা দেখেছিলাম গাজীপুরের যে পত্রিকা দিয়েছে প্রমাণ হিসেবে, এবং ওই লোককে গ্রেপ্তারও করেছে, কেশিয়ার হিসেবে তাকে চিহ্নিত করেছে। তো এইভাবে প্রত্যেকটি সেক্টরে আওয়ামী লীগের বিদ্যুৎ ক্ষেত্রে আপনি দেখেন বিপু সাহেব কি করেছে, তার নিজের মতো আইন তৈরি করে তার লোকজনকে নিজে সহ লুটপাট করার ব্যবস্থা করে দিয়েছে। তো সামগ্রিকভাবে বাংলাদেশটাকে আজকে আপনি যে বেঙ্গলিতে আজকে তারল্য সংকট, আমার দেশের এই যে আপনি বৈষম্য বিরোধী আন্দোলন, আমার মনে হয় যে আপনি যদি আজকেও বিশ্ব ব্যাংকের রিপোর্টটা দেখেন যে এবছর আমাদের প্রবৃদ্ধি হবে 4.1%, আমার বিনিয়োগের স্লোদ গতি, তাহলে আগামী দিনে যে স্পিরিট নিয়ে আমরা আন্দোলনটা করেছিলাম যে বৈষম্য, আমার তো মনে হয় বৈষম্যর আরো বেশি প্রকট আকার ধারণ করছে। এটার কারণ হলো আওয়ামী লীগের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং লুটপাটের কারণ। আজকে আমি মনে করি টিউলিপের এবং আপনি শুধু এখন না, ইলেন মার্কস কি বলেছে যে উনি বলেছে ওনার আগেই পদত্যাগ করা উচিত ছিল, উনি তো জানতেন যে উনি কি করেছেন, তারপরও ক্ষমতাটা আঁকড়িয়ে থাকতে চেয়েছিলেন। আপনি মনে আছে না শেখ হাসিনা এই যে পলানের 2 দিন আগে বলছে শেখ হাসিনা পালায় না, আজকে কোথায় গিয়েছেন? বরং সবচেয়ে বড় একটা ঘটনা এখানে দেখবেন, আপনি রাজনীতি করেন, আপনি দেখেন বাংলাদেশে আমরা স্বৈরাচার বলি হোসেন মোহাম্মদ এরশাদ, সেও কিন্তু আন্দোলনের মুখে পদত্যাগ করেছে, কিন্তু এরশাদ কি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে? বরং উনি কিন্তু এটা মোকাবেলা করেছে। আমাদের নেত্রী এবং খালেদা জিয়ার বিরুদ্ধে 1996 সালে কেয়ারটেকার নিয়ে আন্দোলন সংগ্রাম হয়েছিল, উনি জনগণের দাবি মেনে নিয়ে কিন্তু রাজপথে গিয়ে দাঁড়িয়েছে, সৎ সাহসটা দেখিয়েছে। তারপর 1996 ইলেকশন করে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিরোধী দল হয়েছে 116 সিট নিয়ে। অথচ শেখ হাসিনা দীর্ঘ 15.5 বছর উনি প্রশাসনে ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, ফোর্থ টায়ার পর্যন্ত সাজিয়েছে। কোথায় গেল? বাংলাদেশে দেখবেন 300 এমপি আওয়ামী লীগের, 497 জন উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের, 367টা মেয়র আওয়ামী লীগের, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার, মেম্বার তার, কেউ কি তাকে রক্ষা করতে পেরেছে? অর্থাৎ তার অপকর্মের ওজনটা এত বেশি ছিল যে উনি এইটার ভার বহন করার সাহস পান নাই, যার জন্য উনি নিরাপদে সকল নেতা কর্মী সমর্থকদেরকে এতিম করে দিয়ে তাদেরকে অনিরাপদ রেখে উনি কিন্তু পালিয়ে গেছেন। মুজিব পরিবারের সদস্যরা পালিয়ে গিয়েছে, এবং এখন পর্যন্ত আপনি দেখেন মুজিব পরিবারের একটা লোক গ্রেফতার হয় না, তারা তো সেফ এক্সিট আগে নিয়েছে। এবং সুতরাং এই স্বার্থপরতার রাজনীতি, আমি জানি না আওয়ামী লীগের লোকেরা আমাদের এই টকশো দেখে কিনা, তারা কোন নেত্রীর রাজনীতি করে, কোন নেতার রাজনীতি করে, যারা তাদেরকে ফেলে নিজের স্বার্থ বাংলাদেশে। মানে ওই জায়গায় একটা উল্লেখযোগ্য বিষয় যেটা আপনি বললেন যে পতিত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনি তার নেতাকর্মীদেরকে ফেলে নিজে কিন্তু সেফ এক্সিট, মুজিব পরিবারের সদস্যরা সবাই সেফ এক্সিট নেন। আমি জানি না যারা আওয়ামী লীগ সমর্থিত আছেন তারা তাদের নেতাকে ভবিষ্যতে কীভাবে ভাববেন বা আওয়ামী লীগের রাজনীতিকে তারা কীভাবে চিন্তা করবেন। আমি আসছি মিস্টার আরিফ আপনার কাছে। আপনি শুনছিলেন আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন, অর্থ পাচার, ব্যাংকিং খাতের যে লুট, সেই কথাগুলি আপনি শুনছিলেন। আপনারা তো বিদেশে থাকেন, অস্ট্রেলিয়া থাকেন, সেখানেও কিন্তু আমরা কানাডায় পরে দেখছিলাম অস্ট্রেলিয়া কিন্তু একটা যারা বাংলাদেশের এই ব্যবসায়িক রাজনীতিবিদ এবং আমলাদের একটা হাব কিন্তু অস্ট্রেলিয়াও কিন্তু তৈরি হচ্ছিল। আপনার বিশ্লেষণে কী মনে হয় যে আওয়ামী লীগের আমলের এই অর্থ পাচার সহ নানা রকম দুর্নীতি, টিউলিপের মন্ত্রিত্ব হারানো, ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থা কী হতে পারে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি একটু আগের কোশ্চেন নিয়ে একটু যাচ্ছি, ওই যে টিউলিপ প্রসঙ্গে একটু কথা বলি। 2023 সালে 24-23 সালে আমার সৌভাগ্য হয়েছিল, আপনারা অনেকেই দেখছেন যে লন্ডনে একটা মার্চ ফর ডেমোক্রেসি একটা অনুষ্ঠান হয়েছিল। মানে লন্ডনের ইতিহাসে 1971 সাল পরে এটা বিএনপির উদ্যোগে হয়েছিল। এটা
তো আমার সৌভাগ্য হয়েছিল 27 ঘন্টা ফ্লাই করে লন্ডনে যাওয়ার। ওই মার্চ ফর ডেমোক্রেসিতে আমি অংশগ্রহণ করি। যাক, ওইটার পরের দিনেই লন্ডনের ফেডারেল পার্লামেন্টের সামনে আমাদের একটা মানবাধিকার সংগঠনের উদ্যোগে একটা প্রতিবাদ হয়েছিল, প্রতিবাদ এবং মানববন্ধন। সেখানেই মেইন দাবি ছিল এই দুর্নীতিগ্রস্ত অভিশপ্ত পরিবারের সদস্য টিউলিপ সিদ্দিকী, লন্ডনের মতো ডেমোক্রেসির জনক বলে দেশটাকে, এই একটা পবিত্র পার্লামেন্টে এই সদস্য অবস্থান করতেছেন। এবং লন্ডনের লোকজন কিন্তু গত 10 বছর থেকে আন্দোলন করতেছে যখন পার্লামেন্টে যায় আর কি, কারণ বাংলাদেশি লোকজন জানতো তার বিরুদ্ধে কিন্তু এইরকম অভিযোগ। সেটা আজকে 6-7 বছরের পরে কিন্তু প্রমাণিত হলো। তো আপনারা যেটা বলছেন যে বিদেশে ওই আইনের ধারা অনুযায়ী উনি কিন্তু যার বিরুদ্ধে নৈতিক স্খলন ঘটে পার্লামেন্টে থাকতে পারে না। অবশ্যই ওনার রাজনীতি থেকে কিন্তু বিদায় নিতে হবে। যতদিন পর্যন্ত আপনি এটা নিজেকে শুদ্ধি প্রমাণ এবং প্রমাণ করতে না পারেন ততদিন পর্যন্ত কিন্তু উনি পার্লামেন্ট সদস্য থাকবেন না এবং রাজনীতি ওখানে করতে পারবেন না। যাক, এই পরিবারের তো আর কি বলবেন, কেন এই পরিবারের তো কোনো সদস্যই নাই। আমাদের সাবেক ছাত্রলীগের প্রেসিডেন্টই, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, আমাদের কিশোরগঞ্জের অ্যাডভোকেট ফজলু ভাই এক টকশোতে অনেক দিন আগে, আজ থেকে 15 বছর আগে একটা টকশোতে আমি ছিলাম আপনাদের টিভিতে, যে এই দলটি আসলে আমি অনেক দিন করছিলাম, এই দলটা আসলে অভিশপ্ত দল। এই পরিবারটাই কিন্তু অভিশপ্ত বাংলাদেশের জন্য, যেটা আমরা এখন কিন্তু এই স্বাধীনতার 54 বছর পরে কিন্তু টের পাচ্ছি আর কি। বাংলাদেশের এই 17-18 কোটি মানুষ কিন্তু টের পাচ্ছি। আপনি কিন্তু এটা ধারাবাহিকতা আছে। আপনি জানেন যে 1971 সালে ওনাদের নেতা কিন্তু এইভাবে কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন 25 মার্চ কালো রাত্রিতে। এই বাংলাদেশের 7 কোটি মানুষকে, স্বাধীনতাকামী মানুষকে কিন্তু এইভাবে রেখেই কিন্তু পাকিস্তানে পালিয়ে গিয়েছেন। উনি স্বপ্ন ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের কখনো স্বপ্ন দেখে নাই। তখনই কিন্তু ধারাবাহিকতায় এই বাংলাদেশের 7 কোটি মানুষকে মোটিভেশন করে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু নেতৃত্ব নিয়েই এই বাংলাদেশকে 9 মাস যুদ্ধ করে কিন্তু স্বাধীন করেছিলেন। তো বাংলাদেশের মানুষের আমাদের কিন্তু একইটা একটু খারাপ, তারপরও আমরা ভুলে যাই, কয়েকদিন পরে ভুলে যাব। কিন্তু এবার কিন্তু বাংলাদেশের স্বাধীনতার এই 44 বছর পরে কিন্তু ভুলে গেলে হবে না। এই পরিবারটা কিন্তু বাংলাদেশকে ওন করে না। যদি ওনটাই করতো, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা কিন্তু বিদেশে নিয়ে যেত না। বাংলাদেশের কোনো একটা সাইট, একটা ব্যাংকগুলোকে ধ্বংস করে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান এভাবে ধ্বংস করে একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করে আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বিপদের মুখে রেখে পালিয়ে যায়, তাহলে কি যেতে পারে? আপনি বলেন যে তাহলে এই পরিবারটাই কিন্তু অভিশপ্ত। এই কারণে আপনারা জানেন এই পরিবারের কেউ কিন্তু বাংলাদেশে এই পরিবারের কেউ বিয়ে করে নাই। আপনারা খুঁজে দেখেন যে এই পরিবারের যারা ঘনিষ্ঠ, মানে আপনি পাস্ট রিলেটেড কোনো পরিবার বাংলাদেশি বিয়ে করছে কিনা আপনি হিসাব করে দেখেন। যে একটা করছে সেটাও কিন্তু দুর্নীতিপরায়ণ, এখন দুবাইতে আছেন, সে এখন ইন্ডিয়া অবস্থান করছে। তার মেয়ে জয় 2টা বিয়ে করলো। কোথায় বিয়ে করলো? লন্ডনে। টিউলিপ বিয়ে করলো কোথায়? লন্ডনে বিয়ে করলো। ববি কোথায় বিয়ে করলো? বিদেশি বিয়ে করলো। তাহলে এরা তো বাংলাদেশের মানুষকে নিজেদের আত্মা দিয়ে কখনো কিন্তু ওন করে না, তারা বাংলাদেশকে ওন করে না। শেখ হাসিনা যখন 1981 সালে বাংলাদেশে আসে, তখন কিন্তু এখন আমরা মনে করি যে একটা প্রণ নিয়ে আসছে যে তোমরা আমার বাবাকে হত্যা করেছো, এই কারণে তোমাদেরকে এই কত বছরে শাসন করে এবং আমাদের দেশটাকে ধ্বংস করে এখন উনি ইন্ডিয়াতে আবারও পালিয়ে গেছে। যেখান থেকে এসছে সেখানেই গেছে। নির্বাচনের প্রসঙ্গে আসি। নির্বাচন কমিশন সংস্কারের যিনি প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি বলেছেন যারা দুর্নীতিবাজ, মানবতা বিরোধী অপরাধ করেছে, বিচার বিরোধী হত্যাকাণ্ড করেছে, এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে।
তিনি আরও বলেছেন আমি কোট করে বলছি, তিনি বলেছেন আমাদের রাজনৈতিক অঙ্গনটা দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে, যাতে স্বৈরাচার ফ্যাসিস্টরা আর ফিরে এসে যেন সংসদে আসন নিতে না পারে। আমাদের সংসদ ভবনটি অত্যন্ত সুন্দর ও দৃষ্টিনন্দন, এই সুন্দর ভবনটিতে কোনো কুৎসিত লোকজন আবার প্রবেশ করতে না পারে। তিনি জানেন না ফ্যাসিস্ট বলতে বা মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদেরকে বলেছেন যারা কোনোভাবেই আর এই বাংলাদেশের রাজনীতিতে বা এই সংসদে আসতে না পারে। আপনি কীভাবে দেখেন? না, এটা তো অবশ্যই। আজকে আপনি দেখেন এই যে আমরা ফেসিস্ট বলতে এখানে বুঝি যে যারা পতিত স্বৈরাচার, যারা শেখ হাসিনার নেতৃত্বে 15টি বছর আমাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। আপনি গণতন্ত্র যদি আপনি বিশ্বাস করেন, গণতন্ত্রের নানা কম্পোনেন্ট আছে, এর মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কিন্তু ইলেকশন। কারণ ইলেকশনের মাধ্যমেই জনগণ তার নেতা নির্বাচন করে, যেই নেতা তাদের জন্য কাজ করে। কিন্তু দেখেন গত 15টি বছর সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করে। আমি একটা কথা প্রায় বলি, একটা প্রজন্মকে আপনি একটা এমন রং মেসেজ দিয়েছেন তাদের কাছে যে আপনি মনে করেন 18 বছর বয়স হইলে সে ভোটার হয়। 18 আর 15.5 বছর কত, প্রায় 33.5। তো যেই ছেলে বা মেয়েটির বয়স 33 বছর, ও জানে না ভোট কি, তাইলে ও কি মনস্তাত্ত্বিক একটা আঘাত দিয়ে ও মানে পৃথিবীতে বেড়ে উঠছে। আপনি দেখেন, সে জানে না যে আমার ভোটের মাধ্যমে নেতা নির্বাচন। এখন যদি আপনি তাকে যদি আমি জানি না সে রিয়াক্টটা করবে কিনা, যে যদি আমি বলি ভাই আমি তো ইলেকশনে দাঁড়িয়েছি, আপনি হয়তো যদি আমাকে বলে যে হোয়াট ইজ ভোট, আমি তাকে জবাব দেওয়ার কোনো সুযোগ আছে? এই চরম একটা নিগৃহীত কাজ করেছে এই শেখ হাসিনা সরকার, মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। তাদেরকেই আমার মনে হয় মনিরুল আলম মজুমদার ফেসিস্ট স্বৈরাচার বুঝিয়েছে। এদের তো অবশ্যই রাজনীতির অঙ্গন থেকে এদেরকে নির্বাসিত হওয়া উচিত। এবং সেই জন্য আমার মনে হয় এই যে সংস্কার হচ্ছে বাংলাদেশে, আগামী দিনে তো আমরা একটা সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে, এখানে এদের ব্যাপারে বিশেষ ব্যবস্থা থাকা উচিত। যে যারা মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে, ভোট অধিকার থেকে বঞ্চিত করেছে, বাংলাদেশকে একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে পরিণত করেছে, আমাদের এই যে উন্নয়নের নামে বাংলাদেশকে লুটুপুটে খেয়েছে, এদের বিরুদ্ধে আমার মনে হয় এই সংস্কার প্রস্তাবে বিশেষ আইন থাকা উচিত। জি, নিশ্চয়ই সেই আইনের আমরা অপেক্ষায় আছি। আমরা আসবো আপনার কাছে। আমি মিস্টার আরিফ আপনার কাছে আসি, এবং যেটি ডক্টর বদিউল আলম মজুমদার যেটা বললেন যে আসলে আওয়ামী লীগের রাজনীতির প্রসঙ্গে কিন্তু এটি হলো যে যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, যারা এই নির্বাচনকে কলুষিত করেছে। আমি একটা বিষয় আপনাকে জানতে চাই যে আমরা সর্বশেষ যে নির্বাচনটা 2024 সনে হয়ে গেল, সেই নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে আমি আর ডামি নির্বাচন হয়েছে, এবং সেই ডামি নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তারা তো আওয়ামী লীগের প্রতীক নিয়ে করেনি, ম্যাক্সিমাম ইগল মার্কা বা ট্রাক মার্কার প্রতীক হয়েছে। আমার কাছে খুবই আশ্চর্য লাগছে যে ডামি মার্কা যারা নির্বাচন করলো তারা সবাই পালায় গেল কেন? আমি জানি না আপনার কাছে কী বিশ্লেষণ রয়েছে, মানে তারাও ডামি হওয়ার কারণে, আওয়ামী লীগের ডামি হওয়ার কারণে পালিয়েছে নাকি না নিজের অনুশোচনা থেকে পালিয়েছে? আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচন কমিশনের প্রধান সুজনের পরিচালক বদিউল আলম মজুমদার সাহেব যা সুজনের সম্পাদক উনি যাই বলেছেন রাইটলি সেইড। কারণ হচ্ছে যে আপনার পার্লামেন্ট হচ্ছে যে বাংলাদেশ একটি পবিত্র স্থান। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের একটি পবিত্র যেই পার্লামেন্ট আর কি, পার্লামেন্টেতে একসময় কি কোন ধরনের ব্যক্তিবর্গ নির্বাচিত হইয়া বাংলাদেশ থেকে শাসন করতেন, যারা বাংলাদেশকে আইন প্রণয়নকারী, পার্লামেন্টে যাবে আইন প্রণয়নকারীরা। যাই হোক, সেটা তো পবিত্র স্থান। এখন এই পবিত্র স্থানে এমন ব্যক্তিগুলা যেন নির্বাচিত আগামীতে নির্বাচন করে যেন না আসতে পারে, সেটার কথা উনি বলছেন। সেটা আসলে সময় উপযোগী। গত 17 বছরে আপনি বলছেন যে 17 বছরে যে 31 বছর, যদি 24 বছর 25 বছরে একজন পার্লামেন্ট ইলেকশন করে একজন প্রার্থী, তো যদি আপনি বলেন যে এই বছরই একটা ইলেকশন হয়, যে তার বয়স 31 বছর, যারা 30 বছর, প্রার্থীও পার্লামেন্ট ইলেকশন করবে, উনি নিজেই কখনো ভোট দেয় নাই, এমন প্রার্থী পাবেন অনেকেরই। কারণ গত 17 বছর তারা নিজেই ভোট দিতে পারে নাই। তো এই ভোটটা কি সেটাও কিন্তু সে জানে না। তো এমন অবস্থায় যে তারপরে আপনার বাংলাদেশের যদি আপনি ভবিষ্যৎটাকে আপনি উন্নয়নশীল এবং একটা সুন্দর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চান,
তাহলে সে সকল ব্যক্তিবর্গকে সেই স্থানে পাঠানো উচিত। আমি মনে করি, যিনি আপনারা অনেকেই জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পার্লামেন্টটা ছিলেন, অনেকে বলে যে ওইটা কিন্তু আইকন, এবং কি 1991 সালে যখন আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন, সেই পার্লামেন্টের দিকে আপনি তাকান, কীরকম ব্যক্তিগর্ব তখন ওনার মন্ত্রিসভায় এবং সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এখন তো বাংলাদেশে যে কেউ সংসদ সদস্য। আপনি বলেছেন আমি আর ডামি, এটা হলো আমি আর মামু মার্কা খেলা আর কি, যে এক ঘরের ভিতরে আমি আর মামু আসো, আমরা ইলেকশন করি, আমরাই সরকারি দল, আমরা বিরোধী দল, আমরা সব খিচুড়ি মার্কা, আমরা আর মামুরা, হ্যাঁ আমরা আর মামি, আমি আর মামু, এরকমই। তবে এখন একটা সময় এসেছে যে 2024 সালের এই 5ই আগস্টের পরে বাংলাদেশকে যদি আপনি নতুনভাবে আধুনিক বাংলাদেশ এবং উন্নয়নশীল রাষ্ট্র করতে চান, তাহলে তো সেই সকল ব্যক্তিবর্গ থেকেই পার্লামেন্টে পাঠানো উচিত। নিশ্চয়ই আমরা আগামীতে মনে করব, নিশ্চয়ই এই ধরনের ব্যক্তিত্ব যারা শুধুমাত্র দেশের মানুষের কথা ভাববেন, তারাই এই পবিত্র জায়গার না কোনো কলঙ্কময়ী, যেমন দুর্নীতি পরায়ণ, খুনি, আগে তো খুনিরাই এই পার্লামেন্টে যেত, কোনো খুনি দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যেন এই পবিত্র পার্লামেন্টে না যায়, সেটাই আমাদের আশা। জি নিশ্চয়ই। আমি শেষ মুহূর্তের আলোচনায় আসি। জুলাই বিপ্লব নিয়ে বেশ কথা হচ্ছে, জুলাই ঘোষণাপত্র নিয়ে বেশ অনেক কথাবার্তা হচ্ছে। প্রফেসর ডক্টর আসিফ নজরুল সাহেব, আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময়ের পরে তিনি যেটা বলেছেন, জুলাই ঘোষণাপত্র ফলপ্রসূ করতে আরও আলোচনার সিদ্ধান্ত হয়েছে, কাজটি এগিয়ে নেওয়ার জন্য কমিটি গঠন করা হতে পারে। এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনাদের বিশ্লেষণ কি? বিশেষ করে বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি জনাব সালাউদ্দিন সাহেব তিনি গিয়েছেন, তার বিশ্লেষণ দিয়েছেন, সর্বশেষ অবস্থা কি? আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে এই সরকারটা টিকে আছে কিন্তু ঐক্যের মাধ্যমে, রাজনৈতিক দলগুলির সমর্থনে এরা টিকে আছে। তো যে কোনো মূল্যের বিনিময়ে ঐক্যবদ্ধ যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চরম একটা আমরা ধাক্কা খাবো। এখানে আমরা যতটুকু দেখেছি যে এখানে যারা অংশীজন, অর্থাৎ যে রাজনৈতিক দলগুলি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে সহায়তা করছে বা আমরা সমর্থন করছে, তাদের অনেকেই এই ঘোষণাপত্র সম্পর্কে তাদের স্বচ্ছ ধারণা নাই। এমন আমরা শুনেছি 4টায় মিটিং তাদেরকে 2:15 সময় তাদেরকে ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে। তো রাজনৈতিক দলগুলির ডিগনিটি, তাদের মর্যাদা, তাদের প্রজ্ঞা, এগুলিকে তো আপনাকে একটা সম্মানের সাথে আপনাকে বিবেচনা করতে হবে। আমি ইমেইলে পাঠালাম, তারপর আমি আপনাকে বললাম আপনি এসে আলোচনা করেন, এভাবে তো হয় না। যার জন্য আমাদের দলের পক্ষ থেকে বলেছে রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়ে এই ঘোষণাপত্র আপনাকে তৈরি করতে হবে, যাতে সকলের অবদানটাকে এখানে স্বীকার করা হয়। এখন যেই ঘোষণাপত্রটি দেওয়া হয়েছে, আমরা সেখানে যতটুকু আমি পড়ে দেখেছি, সেখানে দেখা হয়েছে যে বিশেষ একটা বিষয়কে ওখানে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমরা যে 15.5 বছর সংগ্রাম করলাম, আন্দোলন করলাম, এর কি ওখানে মূল্যায়ন হবে না? অথচ এই যে প্রায় 3 থেকে 3.5 লোক গুম হলো, তাদের কথা কি ওখানে থাকবে না? এই যে সীমান্ত যারা ফেলানিকে গুলি করে হত্যা করেছে, তাদের কথা থাকবে না? অর্থাৎ আমরা বলতে চাই সামগ্রিক রাজনৈতিক আদর্শিক এবং অংশীজন যারা আছে তাদের একটি মতামতের প্রতিফলন এখানে থাকতে হবে। বিশেষ কোনো গোষ্ঠীকে কেন্দ্র করে এটা করা যাবে না, এটা হলো আমাদের মূল বক্তব্য। সেক্ষেত্রে আমরা বলেছি অধিক আলোচনা দরকার, এই বিষয়ে ঐক্যমত দরকার, এবং ঐক্যমত যদি আপনার না হয় তাইলে এটা বাস্তবায়ন করে কোনো ফলপ্রসূ ফল আসবে না। কারণ একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, যে কথাটি আমরা বারবার বলার চেষ্টা করেছি, এই সরকারের যেই কর্মকাণ্ডগুলি করুক না কেন, এগুলি কিন্তু একসময় বৈধতা দরকার হবে। আর সে বৈধতা দেওয়ার একমাত্র ক্ষমতা রাখে জাতীয় সংসদ, পার্লামেন্ট। তো পার্লামেন্ট কাদের দ্বারা নির্বাচিত হবে? রাজনৈতিক দলের প্রতিনিধিদের দ্বারা। সুতরাং রাজনৈতিক দলগুলিকে আপনি যত আস্থায় রাখতে পারবেন, তাদেরকে যত আপনার সমর্থন আপনার পক্ষে থাকবে, ততই কিন্তু আপনার এই সকল কর্মকাণ্ড পরবর্তীতে আইনে পরিণত করার জন্য সবচেয়ে বেশি সহায়ক হবে। যার জন্য আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য যে অংশীজনের মতামতের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে আপনি এই ঘোষণাপত্র তৈরি করতে হবে। কিন্তু মোশাররফ, আপনারাই তো বলেন বা আমরাও বলি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এতে ছাত্র জনতার সমর্থন রয়েছে। এখন যে ভাজন বিভাজনের কথা আমরা দেখতে পাই, ছাত্ররা হয়তো এক ধরনের মন্তব্য করে, বিএনপির পক্ষ থেকে এক ধরনের মন্তব্য, আবার মাঝে মাঝে দেখি জামাত বিএনপি দুজনের মধ্যে একটা যুক্তি পাল্টা যুক্তি হয়। তো এই অনৈক্য কি ফ্যাসিস্টদেরকে এখানে আবার আসবার একটা সুযোগ তৈরি করে দিবে? এখানে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, রাজনৈতিক দলগুলি কিন্তু ডক্টর ইউনূস সরকারকে ওপেন কিন্তু তাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছে, এখানে তাদের কোনো কন্ডিশন ছিল না। কিন্তু কন্ডিশন কারা এখন আরোপ করছে?
এটা কথা আমাদের বিবেচনা। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা একটা বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনটা করেছে। যখন তাদের উপর অত্যাচার নির্যাতন চরম আকার ধারণ করেছে, সরকার যখন তাদেরকে চরমভাবে নির্যাতন করছে, তখন রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, এই সমাজের যত স্টেক হোল্ডার আছে সবাই এসে ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন নিশ্চিত করেছে। এখন যে সংকটটা তৈরি হয়েছে, এই রাজনৈতিক দলগুলি কিন্তু গভর্নমেন্টে যায়নি। আপনি দেখেন বৈষম্য বিরোধী আন্দোলনের কিন্তু 3 জন প্রতিনিধি এই সরকারে আছে। সুতরাং তারা কিন্তু এখানে একটা বিরাট চ্যালেঞ্জ গ্রহণ করেছে, অর্থাৎ আন্দোলনের পাশাপাশি আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। সুতরাং আপনাকে এই রাষ্ট্রের অংশীজনদেরকে স্বার্থ সমুন্নত রেখেই কিন্তু আপনাকে অগ্রসর হতে হবে। কিন্তু একদিকে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছেন, অন্যদিকে আবার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনি একটি রাজনৈতিক দল গঠন করবেন বলে যে একটি আশাবাদ ব্যক্ত করছেন, এইটা তো মনে হয় আপনার এই বৈষম্য বিরোধী আকাঙ্ক্ষার সাথে একটা সাংঘর্ষিক বিষয়। এই ক্ষেত্রে আপনাকে খুব সচেতনভাবে অগ্রসর হতে হবে। তাহলে এই যে আপনার কিছু মান অভিমান বলেন অথবা যুক্তি পাল্টা যুক্তি বলেন, এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। নিশ্চয়ই। মিস্টার আরিফ, সর্বশেষ অবস্থা নিয়ে আপনি কীভাবে দেখছেন? আমি বিশেষ করে আপনার কাছে যেটি অনুরোধ করবো সেটি হচ্ছে, আমাদের অনেক অভিবাসী ভাই বোনরা দেশে বাইরে থাকে, তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। কারণ এই 2024 সনেই কিন্তু এই প্রবাসী ভাই বোনদেরই কিন্তু $27 বিলিয়ন আমরা রেমিটেন্স পেয়েছি। আমরা সর্বোচ্চ $22-23 বিলিয়ন পর্যন্ত রেমিটেন্স পেয়েছি। এবং জুলাই বিপ্লবের সময় আমরা দেখেছি তারা একজন মন্ত্রী হাতে ধরে ক্ষমা চাবার পরেও কিন্তু তারা সেখান থেকে রেমিটেন্স প্রেরণ করেনি। আপনি নিজেও বিদেশে অবস্থান করছেন। আমাদের প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে আপনার কোনো বিশেষ বক্তব্য আছে কিনা, এবং সর্বশেষ পরিস্থিতি উত্তরণের মধ্য দিয়ে আমরা কিভাবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার পেতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এই 17 বছরে আসলে আন্দোলনে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন শুধু দেশে হয়নি। একসময় আপনারা জানেন 11-11 সময় যখন বাংলাদেশের মানুষ, এই যে আমাদের বাইরা যখন এখানে আন্দোলন সংগ্রাম অবতীর্ণ হতে পারে নাই, তখন কিন্তু প্রবাসীরা তখন জেগে উঠেছিল। এমন একদিন গেছে আমাদের প্রায় রাত্রে বেগম খালেদা জিয়ার সাথে আমাদের এবং প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার সাহেবের সাথে আমাদের কনফারেন্স হয়েছিল টেলিকনফারেন্সের মাধ্যমে। ওনার প্রবাসী বিভিন্নকে উদ্বুদ্ধ করছিল এই আন্দোলন যা করার জন্য। যাই হোক, আপনি আসলে আমাদের কিন্তু বাংলাদেশি হিসেবে আমরা অনেকে দুর্ভাগ্য হচ্ছে যে আন্দোলনের সময় আমরা একসাথে সবাই ছিলাম। আসলে কিছু কিছু ইস্যু নিয়ে আমাদের মধ্যে কারা যেন এখানে বিভাজন তৈরি করতেছিল। এখন আপনারা বলবেন যে এই যে একটা সংস্কার হবে, সংস্কারের পরে ইলেকশন হবে, এখন আপনি এই ইস্যুটা উঠান। এখন একটা ইস্যু হচ্ছে যে জুলাই আন্দোলনের সেতুপত্র ঘোষণাপত্র করবেন। এখন কি নেবেন কি আপনারা কি আওয়ামী লীগের মতো কি সময় জ্ঞাপন করতেছেন কিনা, সেটাও আমাদের ভাবনার বিষয় আছে। যাই হোক, কিন্তু এটা বিভাজন কখনোই একটা দেশের জন্য মঙ্গলজনক নয়। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, স্বাধীনতার পরেও যেন আপনারা জানেন একটি দল এসে হঠাৎ করে নির্বাচন ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেল, নির্বাচন ছাড়াই। যেমন তাজউদ্দিন ছিলেন প্রধানমন্ত্রী, তুমি সরো, আমি এখন থেকে প্রধানমন্ত্রী, ঢুকলেন 10 মিনিটের মাথায় বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এগুলো বাংলাদেশের সৃষ্টিটা তখন থেকে যে বিভাজনটা হলো, আজকে 54 বছর পরে আমরা এখনও চাই না ভবিষ্যতে 2025 সালে এমন কিছু হোক। আপনি একসাথে আন্দোলন করেছেন, ঐক্যটা একসাথে, এবং আপনারা বলছেন সকল আন্দোলনমুখী যারা গত 17 বছরের আন্দোলনে ছিলেন, প্লাস এই বৈষম্য যে ছাত্ররা আন্দোলন, সবাই মিলে বসে একটা ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচন, আগামী নির্বাচনটা কীভাবে রোডম্যাপ হবে, এটা আসলে যত তাড়াতাড়ি পারেন ঘোষণা করা উচিত। কারণ আপনি সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আপনি মৃত্যুর আগ পর্যন্ত এই পৃথিবী যতদিন থাকবে ততদিন কিন্তু সংস্কার চলতেই থাকবে, কারণ যুগের চাহিদা এটা। আজকে 2024-25 সাল, 26 সালে কিন্তু যুগের চাহিদায় কিন্তু অন্যরকম কিছু হবে। অতএব সংস্কার কোনো শেষ হবে না। অতএব কিন্তু নির্বাচন আমাদের অবিসম্ভবী। বাংলাদেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র ফিরে না আসবে, নির্বাচনমুখী না হবে, ততদিন পর্যন্ত কোনো কিছু সমাধানই আসবে না। এবং প্রবাসীরা সেটাই আশা করতেছে, এবং প্রবাসীরা আমরা চাচ্ছি যে এই সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, প্রবাসীদেরকেও ভোটের, যেমন বিভিন্ন বাংলাদেশে আমি যদি বাংলাদেশে আসি, যদি অস্ট্রেলিয়া কোনো নির্বাচন হয়, আমি কিন্তু পোস্টালের মাধ্যমে কিন্তু আমার কিন্তু ভোটটা আমি দিতে পারবো। অতএব আমরা চাচ্ছি 2 কোটি প্রবাসী বিদেশে অবস্থান করতেছে,
এই আমরা বৈষম্যের কথা বলি, তো সেখানে তো বৈষম্য যারা বাংলাদেশের চালিকা শক্তি, আপনারা বলেন যে রেমিডেন্স যোদ্ধা, তাদের অধিকারকে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। তো এখানে তো বৈষম্য রয়ে গেল। নিশ্চয়ই সেই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সব পরবর্তী সরকার নিশ্চয়ই চেষ্টা করবে যাতে অভিবাসী প্রবাসী ভাইদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করে। আমি শেষ 2 মিনিটের আলোচনায় ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা হচ্ছিল, এবং আমরা আজকে দেখেছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন বাংলাদেশের সাথে সম্পর্ক ইতিবাচক করতে চায়, কিন্তু সীমান্ত হত্যা কাঁটাতারের বেড়া সেখানে কিন্তু কোনো সুস্পষ্টতা পাওয়া যায় না। আপনার শেষ 2 মিনিটের আলোচনা কি হবে? এটা আমরা মনে করি, দেখেন আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমাদের পররাষ্ট্রনীতিতে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে সম্পর্ক না। আর দ্বিতীয়ত প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখা তো আরও একটা আনন্দের বিষয়। কিন্তু আমরা কি দেখি, ভারতের মধ্যে একটা দাদাগিরি, একটা বসগিরি একটা ভাব আছে, মানে বাংলাদেশকে ডোমিনেট করবে, যার জন্য তাদের পছন্দের একটা সরকার এখানে দরকার, যা ছিল গত 15 বছর শেখ হাসিনা। আপনার নিশ্চয়ই শেখ হাসিনার একটা কমেন্ট আপনার মনে আছে যে ভারতকে আমি যা দিয়েছি ভারত জীবনও বলতে পারবে না। এই তো আমরা এখন তার নমুনা দেখি। যখন শেখ হাসিনা নেই তখন আজকেও সীমান্তে আপনি দেখেন একজন অবসররত সামরিক কর্মকর্তাকে ধরে নিয়ে গেছে। প্রতিনিয়ত সীমান্তে তারা মানে একটা প্রতিবেশীর সাথে যে আচরণটা করা তার বিপরীতে একটি আচরণ করে। বরং আমরা দেখেছি বাংলাদেশ সম্পর্কে একটা প্ল্যান ওয়াইজ একটা প্রোপাগান্ডা তারা নেমেছে, এখানে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এখানে হিন্দুদের সব বাড়িঘর লুটপাট হচ্ছে, সংখ্যালঘুরা এখানে নির্যাতিত হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ সম্বন্ধে একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি করার জন্য তারা কিন্তু সর্বসময় লেগে থাকে। এইটা আমাদের কাম্য না। আমরা মনে করি আমাদের সাথে তাদের সম্পর্ক হবে মর্যাদার ভিত্তিতে, অংশীদারির ভিত্তিতে, এবং আমাদের যে স্বাধীন পররাষ্ট্রনীতি তার ভিত্তিতে। তাহলেই আমার মনে হয় 2 দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হবে। এই ধরনের বক্তব্য দিয়ে সম্পর্ক স্বাভাবিক করা যাবে না, বরং কার্যক্ষেত্রে প্রমাণ করতে হবে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আজকে যে আয়োজন সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে নানা বিষয়গুলো এখানে আলোচনা এসেছে, এবং আমাদের অত্যন্ত প্রিয় সাবেক ছাত্রনেতা জনাব ABM মোশাররফ হোসেন ছিলেন, আমাদের সাথে ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুদ্দিন হালদার আরিফ। আমরা একটা গণতন্ত্রের কথা বলছি, এবং সেই গণতন্ত্রের লক্ষ্যে একটা নির্বাচনী রোড ম্যাপের কথা কিন্তু বারবার আসছে। আমরা কোনো রকম কোনো বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাতে পতিত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে কোনো আশ্রয় প্রশ্রয় না পায়, সেদিকে কিন্তু সকল মানুষেরই কিন্তু এক ধরনের তারা দৃষ্টি দিয়ে রেখেছে, এবং সেই প্রত্যাশা আমরা করব রাজনৈতিক দলগুলোর মধ্যে যুক্তি থাকবে, পাল্টা যুক্তি থাকবে, এবং সেই যুক্তির মধ্যে দিয়ে যাতে তারা তাদের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা করে আমরা আজকের ছাত্র জনতার যে বিপ্লবের মধ্যে দিয়ে 5ই আগস্টের যে বিজয় অর্জন করেছে সেই বিজয়কে ধরে রাখবার প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো ইস্পানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।